আজকের ক্লাসটি মূলত যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বা মাইনর পেপার হিসাবে হিস্ট্রি পড়াশোনা করছো তাদের জন্য। এখানে মূলত ফার্স্ট সেমিস্টারের যে ফাইনাল সাজেশন নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করে রাখতে চাইব। সুতরাং সময় অপচয় একেবারে না করে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং এই সমস্ত প্রশ্নগুলোকে একটু ভালো হয়ে তৈরি হয়ে রেখো, যেটাকে আমি লাস্ট মিনিট সাজেশান বলছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা অবহিত হয়েছো যে 25 মার্কস প্রজেক্ট আকারে করতে হচ্ছে, যেটি তোমরা প্রত্যেকে নিজেদের কলেজ থেকে আলাদা আলাদাভাবে সেটা অবহিত হয়েছো। আর যেটা 75 মার্কস পড়ে থাকছে সেটি কিন্তু ফাইনাল এক্সামিনেশানে তোমাদের অ্যাপিয়ার করার পর্যায়ে তোমরা পাবে ইউনিভার্সিটির তরফ থেকে। এই 75 মার্কসের মধ্যে দুটি 20 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং দুটি 10 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এর পাশাপাশি 3টি 5 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এই টোটাল সব মিলিয়ে দাঁড়ালো 75 মার্কস। এখন আমি তোমাদের যে ফাইনাল সাজেশান দিচ্ছি তার মধ্যে আমি দুটো ভাগ করে রেখেছি। প্রথম পর্যায়ে আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো মূলত 10 অ্যাজ ওয়েল অ্যাজ 20 মার্কসের জন্য, অর্থাৎ এগুলোর মধ্যে থেকে যে কোনো প্রশ্ন 10 মার্কসেও আসতে পারে, 20 মার্কসেও আসতে পারে। তো লেখা শুরু করো। ফার্স্ট যে প্রশ্নটি 10 বা 20-র জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি সেটি হলো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্যেককে বলবো এই দুটো প্রশ্ন থেকে একটি না একটি প্রশ্ন ফাইনালে কিন্তু আসে, 10-এও আসতে পারে, 20-তেও আসতে পারে। তবে সচেতন থাকবে, প্রশ্নের ভাষা একটু কিন্তু বদলে দেয়। যেমন ধরো, প্রথম যে প্রশ্নটি বললাম প্রত্নতাত্ত্বিক উপাদান, সরাসরি এই প্রত্নতাত্ত্বিক উপাদান না বলে তোমাদের বলে দিল প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি এবং মুদ্রার গুরুত্ব বা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্নটা বলেছিলাম সাহিত্যিক উপাদান, সরাসরি সাহিত্যিক উপাদান না বলে বলতেই পারে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, বা শুধু দেশীয় সাহিত্য বলল, বা দেশীয় বৈদেশিক সাহিত্যের তুলনামূলক গুরুত্ব বলল। মোদ্দা কথা, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান একটি টপিকস এবং সাহিত্যিক উপাদান আরেকটি টপিকস। এই দুটো টপিকস যদি আমি খুব ভালো করে নিই, একটি প্রশ্ন ফাইনালে তোমরা অবশ্যই জানা পাবে। থার্ড যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। হরপ্পার নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং যেটাকে আমরা বলি, বা হরপ্পার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সময়ে তোমরা খুব ভালো করে তৈরি হয়ে রেখো। পরের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্নে চলে আসব, ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগের উপর একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো, ভারতবর্ষের ইতিহাসে মধ্যপ্রস্তর যুগের উপর একটি নিবন্ধ লেখো। আর এই সঙ্গে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেটি হলো, ভারতবর্ষের ইতিহাসে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে তুমি কি জানো। তাহলে আমার সাজেশনটা যদি একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে একটা বিশেষ প্যাটার্নকে আমি ধরার চেষ্টা করছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সেটি হলো, প্রথম দুটো প্রশ্ন বললাম ইতিহাসের উপাদান থেকে, দুটো করলে একটি পাওয়া অবশ্যই উচিত। তারপরের দুটো প্রশ্ন যে দুটো শেয়ার করলাম সেটি হলো, একটি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা আর একটি সিন্ধু সভ্যতার পতন বা হরপ্পা সভ্যতার পতন। এই দুটো যদি ভালো করে তৈরি হওয়া যায়, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। এরপরে যে তিনটি প্রশ্ন পরপর আমি শেয়ার করলাম, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই তিনটি প্রশ্ন ঠিকঠাক করে তৈরি হয়ে নেওয়ার অর্থই হলো, কোনো না কোনো একটি প্রশ্ন 10 মার্কসে হতে পারে, 20 মার্কসে হতে পারে, ডেফিনেটলি তোমরা ফাইনালে জানা পাবে। সুতরাং সব মিলিয়ে এখনো পর্যন্ত যে 7টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই 7টি প্রশ্ন কিন্তু কোনোভাবে তার একটিও প্রশ্ন ছেড়ে যাওয়া যাবে না, তার কারণ এখান থেকেই অনেকটা তোমরা কিন্তু ফাইনালে তোমরা জানা পেয়ে যাবে। যদিও আমি আরও কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব,
পরবর্তী অধ্যায় যেগুলো রয়েছে আমাদের সিলেবাসে সেগুলোর উপরেও ফোকাস করা দরকার। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো আর্য সমস্যা বা আর্য বিতর্ক বা আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত ঐতিহাসিকদের বিতর্ক সম্পর্কে তুমি কি জানো। 3টে ভাষা ব্যবহার করেছে এখানে, আর্য সমস্যা, আর্য বিতর্ক বা আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত ঐতিহাসিক মতবাদ সম্পর্কে তুমি কি জানো বা একটি নিবন্ধ লেখো। এভাবে একটি প্রশ্ন হয়, খুব ভালো হয়ে তৈরি হয়ে নিও। নেক্সট প্রশ্নটি লিখে নাও, ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কতটা পরিবর্তিত হয়েছিল। আমরা প্রত্যেকে জানি যে বৈদিক যুগ প্রাচীন ভারতের ইতিহাসে 900 বছর নিয়ে হয়ে আছে, খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600। এই টোটাল 900 বছরের প্রথম 500 বছরটাকে আমরা বলবো ঋগ বৈদিক যুগ, আর পরের 400 বছর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কী ক্ষেত্রে পরিবর্তিত হয়েছিল সেটির উপর একটি প্রশ্ন কিন্তু হয়, ভালো করে তৈরি হয়ে নিও। এর পরের যে প্রশ্নটি শেয়ার করব সেটি হলো ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। এর একটা পার্ট কোশ্চেন আছে, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল। ভালো করে খেয়াল করবে এই প্রশ্নটি। অর্থাৎ বলা হচ্ছে ঋগ বৈদিক যুগের আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় জীবন আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগের এই আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় জীবনে কি কি পরিবর্তন এসেছিল সেটার উপরে একটি নিবন্ধ লেখো। এই টপিক্সটা, এই প্রশ্নটা যদি ভালো করে তৈরি হয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে অনেকটা জায়গা কাভার হয়ে যাবে। সুতরাং পরীক্ষক যে প্রান্ত থেকেই পরীক্ষা দিক না কেন, প্রশ্ন করুক না কেন, তোমার কিছু না কিছু তোমার জানা পেয়েই যাবে তুমি এখান থেকে। হয়তো যেমনটা একটু আগে বললাম যে ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কতটা পরিবর্তিত হয়েছিল, তেমনটা এরকম বলতেই পারে যে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কতটা পরিবর্তিত হয়েছিল, ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন পরবর্তী বৈদিক যুগে কতটা পরিবর্তিত হয়েছিল, ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন পরবর্তী বৈদিক যুগে কতটা পরিবর্তিত হয়েছিল। অর্থাৎ আমি জাস্ট একটু আগে যে প্রশ্নটা শেয়ার করলাম সেটা তৈরি করার অর্থই পুরো ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ তোমার কাভার হয়ে যাচ্ছে। ব্রড কোয়েশ্চেন মানে 10 মার্কস বা 20 মার্কস যেটাই হোক না কেন, তুমি এখান থেকেও কিন্তু যে প্রশ্নটি আসুক না কেন তুমি জানা পেয়ে যাবে, তার বাইরে আসবে না। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভব, অনেক সময় এই প্রশ্নটা চেঞ্জ করে দেয়, ভাষাটা বদলে দেয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রেখো, তৈরি হয়ে নিও। পরের যে প্রশ্নটি সেটি হলো বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো, বা বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি কী ছিল। এই প্রশ্ন দুটো কিন্তু খুব ভালো করে একটু তোমরা তৈরি হয়ে নিও, অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভব এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের যে পার্থক্য যেটা বললাম। পরের প্রশ্ন হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ মগধের উত্থানকে বা মগধের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। আমরা প্রত্যেকে জানি একটা সময়ে উত্তর ভারতীয় রাজনীতি কার্যত মগধের নিয়ন্ত্রণে এসেছিল। তো সেই বিষয়টাকে থ্রো করে একটি প্রশ্ন হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ মগধের উদ্ভবকে, উত্তর ভারতীয় রাজনীতিতে মগধের উত্থানকে বা শুধু মগধের উদ্ভবকে কিভাবে ব্যাখ্যা করবে। এই প্রশ্নটিও কিন্তু করে রেখো। পরের প্রশ্নে চলে আসব, ষোড়শ মহাজনপদ সম্পর্কে তুমি কি জানো। একটু আগেই বলছিলাম মগধের কথা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতবর্ষে 16টা মহাজনপদের অস্তিত্ব ছিল। কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মল্ল, কুরু, পাঞ্চাল, বৎস, মৎস্য, অবন্তী, সুরসেন, অশ্মক, কম্বোজ, গান্ধার। এই 16টা মহাজনপদকেই আমরা ষোড়শ মহাজনপদ নামে জানি। এখন প্রশ্ন হলো এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে তুমি কি জানো, তার বিভিন্ন দিক আলোচনা করো। একটি ব্রড কোয়েশ্চেন হয়, মেবি 10 মার্কস অর 20 মার্কস, যে কোনো মার্কসই আসতে পারে, ভালো করে দেখে রেখো, তৈরি হয়ে নিও। পরের প্রশ্নটি হলো দ্বিতীয় নগরায়ণের উপর একটি নিবন্ধ লেখো। দ্বিতীয় নগরায়ণের প্রেক্ষাপট বলতে পারে, দ্বিতীয় নগরায়ণের বৈশিষ্ট্য বলতে পারে, দ্বিতীয় নগরায়ণের কেন্দ্রবিন্দু বলতে পারে,
যে কোনো বিষয় হাইলাইট করতে বলতে পারে। মোদ্দা কথা দ্বিতীয় নগরায়ণের উপর একটি ব্রড কোশ্চেন তৈরি করে রেখো। এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্ন আসতে পারে। এবারে আমি যে প্রশ্নগুলো শেয়ার করব সেটি মূলত 5 মার্কসের জন্য। কাজেই 5 মার্কসের যে প্রশ্নটি প্রথম তোমাদের আসতে পারে বলে আমার মনে হয়েছে সেটি লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের সেটি হলো প্রাচীন ভারতের ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 3 যে প্রশ্নটি আলাদা করে আমি বলতে চাইছিলাম না, কেননা ইতিমধ্যে তোমাদের প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ আলাদা আলাদা করে ব্রড কোশ্চেনে দিয়ে রেখেছি। ওই প্রশ্নটি যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু ওর মধ্যে থেকে আবার একটি 5 মার্কসেরও প্রশ্ন চলে আসার একটা পসিবিলিটি রয়েছে। তবুও ছোট্ট করে বলে রাখি, 5 মার্কসে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই 3টের কোনো একটা থেকে কিন্তু একটি 5 মার্কসও চলে আসতে পারে। তাই ব্রড কোয়েশ্চেনে যখন শেয়ার করলাম ওই জায়গাটা কিন্তু খুব ভালো করে করে রেখো, তার কারণ ব্রড কোয়েশ্চেন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 5 মার্কসের পার্টটাও কিন্তু তৈরি হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রাচীন ভারতের ইতিহাস চেতনা বা ইতিহাস বোধ সংক্রান্ত ঐতিহাসিকদের যে বিতর্ক রয়েছে তার উপর একটি টিকা লেখো। 5 নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ 5 মার্কসে সেটি হলো হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে বা সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, হরপ্পার বৃহৎ শস্যাগার সম্পর্কে তুমি কি জানো। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা সম্পর্কে একটি টিকা লেখো। আমরা প্রত্যেকে জানি বৈদিক যুগে যে চতুরাশ্রম প্রথা ছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সেইটির উপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, সভা ও সমিতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা সভা ও সমিতি সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বৈদিক যুগে বা প্রাচীন ভারতে নারীর যে সামাজিক অবস্থা বা নারীর সামাজিক মর্যাদা সম্পর্কে একটি টিকা লেখো। আরেকটি প্রশ্ন এখানে বলবো, চিত্রিত ধূসর মৃৎপাত্র বা পেন্টেড গ্রে ওয়্যার সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। এই প্রশ্নটিও কিন্তু 5 মার্কসে খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, জৈন শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 2-3টে প্রশ্ন শেয়ার করেই আজকের এই সাজেশনটি শেষ করব। একটি প্রশ্ন হলো অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। আর সবচেয়ে শেষ যে প্রশ্নটি আমি দিয়ে রাখবো সেটি হলো অর্থশাস্ত্রের সম্পর্কে একটি টিকা লেখো। এই হলো সেমিস্টার 1-এ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি জেনারেল পড়াশোনা করছো, পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিনের ব্যবধানে, বা হিস্ট্রি মাইনর পেপারে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে এই শেয়ার করা কোয়েশ্চেনগুলোকে গুরুত্ব দাও। তার কারণ আমি অনেকটাই আশাবাদী এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকেই কি 10 কি 20 কি 5 সবটাই তোমরা কম বেশি জানা পাবে। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো আর প্রিপারেশন নাও, খুব ভালো রেজাল্ট হবে এই আশা রেখেই আমি আমার ক্লাসটি শেষ করলাম। বেস্ট অফ লাক।